বন্ধুরা, আজকের গল্পটি এমন একটি গ্রামের যেখানে মহিলাদের মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক, না হলে সেখানে জন্ম নেওয়া প্রত্যেকটা শিশু মৃত হয়ে জন্মায়। আর যদি কোনো মহিলার মুখ বাইরে দেখা যায় তবে সেই মহিলাকে নিজের জীবন নিজেকে শেষ করতে হয়, আর সেটাও করতে হয় খুব নির্দয়ভাবে, একটা কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে। কিন্তু কেন এমন আইন করা হয়েছে, এই পুরো রহস্যটাই জানবো। চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি গ্রামের উৎসব দেখানো হয়, যেখানে আমাদের নায়িকা শোভালক্ষ্মীকে দেখতে পাই। সে দোকান থেকে কিছু জিনিস কিনছে। গ্রামের সব মহিলারাই কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছে। তারা এটাকে পর্দা বলে। সব্বুর বাবাও পর্দা বিক্রি করে। সে জোরে জোরে ডাকতে থাকে যাতে করে মানুষ তার দোকানে আসে। সব্বু দেখে যে এত চেঁচানোর কারণে তার বাবার গলা খারাপ হয়ে গেছে। ঠিক তখনই সেখানে তার হবু স্বামী রাজেশ এসে তার হাতে একটা চুরি পরিয়ে দেয়, কিন্তু সব্বু তাকে বকাঝকা করে তাড়িয়ে দেয়। দেখা যায় গ্রামের মানুষেরা জালা আম্মা নামের এক দেবীর পুজো করে। দেবীর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। এর পেছনে অনেক কাহিনী আছে। জালামার মন্দিরে একটা মশাল সবসময় জ্বলতে থাকে। বছরের পর বছর আগে জালামা ছিল এক যোদ্ধা। সে অনেক শিষ্যকে যুদ্ধ শেখাতো। একদিন তার এক শিষ্যকে সাপে কামড়ে দেয়। তখন জালামা অন্তঃসত্ত্বা ছিল। কিছু না ভেবে তার শিশুটিকে ঘোড়ায় বসিয়ে বৈদ্যর কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়। বৈদ্যর কাছে পৌঁছে বাড়ি ফেরার পথে ঘোড়ায় চড়া অবস্থায় কয়েকজন ডাকাত তাকে দেখে ফেলে। তারা বলে, তুমি তো গর্ভবতী, তোমার পক্ষে ঘোড়ায় চড়া ভালো না, আমাদের গাড়িতে উঠে যাও। তাদের কথায় বিশ্বাস করে সে তাদের সঙ্গে চলে যায়, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল আলাদা। তারা জালাম্মাকে একটা নির্জন স্থানে নিয়ে যায় এবং তাকে হয়রানি করতে শুরু করে। জালাম্মা কিছুক্ষণ লড়াই করলেও কোনো কাজ হয় না। সেই নিজ চোরেরা তাকে ধরে ফেলে এবং জালাম্মার গায়ে আগুন ধরিয়ে দেয়। তারা জ্বালিয়ে দেওয়া সত্ত্বেও জালাম্মা অনেক কষ্ট করে সেই চোরদের সঙ্গে মারামারি করতে শুরু করে এবং তারপর পোড়া শরীর নিয়ে একটা কুয়োয় ঝাঁপ দেয়। এভাবেই জালাম্মার মৃত্যু ঘটে। গর্ভবতী জালাম্মার মৃত্যুতে সেই গ্রামের জন্য বিশাল একটা অভিশাপ হয়ে ওঠে। তারপর থেকেই ওই গ্রামের মা বোনেরা যতই বাচ্চার জন্ম দেয় সব বাচ্চা মৃত জন্মায়। যখন ক্রমাগত শিশু মরতে থাকে তখন গ্রামবাসীরা জালামার পুজো করতে শুরু করে। এক রাতে পুরো গ্রামে যখন এই অনিষ্ট দূর করার উপায় খুঁজছিল, ঠিক তখন কোথা থেকে এক বৃহৎ কাপড় এসে জালামার মূর্তির মুখে পড়ে যায়। গ্রামবাসীরা এটাকে একটা সংকেত হিসেবে গ্রহণ করে এবং শপথ করে তারা সিদ্ধান্ত নেয় যে ওই গ্রামের কোনো নারী তার মুখ বাইরে দেখাবে না, শুধুমাত্র পরিবারের মানুষরাই তার মুখ দেখতে পারবে। এই শপথের স্মারক হিসেবে সেখানে মশাল অবিরাম জ্বালাতে থাকে। এরপর থেকে সেখানে জন্ম নেওয়া শিশুদের মৃত্যু বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রতি বছর তারা জালামার পুজো উৎসব শুরু করে। যদি কেউ এই কসম ভাঙে ও মুখ উন্মুক্ত করে দেয় তবে তাকে সেই কুয়োয় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করতে হয়, যেভাবে জালামা নিজের প্রাণ দিয়েছিল। গ্রামবাসীদের বিশ্বাস ছিল যে যদি এই নিয়ম মানা না হয় তবে সেই অভিশাপ আবার ফিরে আসবে আর শিশুরা আবার মরতে শুরু করবে। সব্বু পর্দা বিক্রির জন্য একটি ভয়েস রেকর্ডিং করছিল, যাতে তার বাবাকে গলা ফাটিয়ে চেঁচাতে না হয়। কয়েকদিনের মধ্যেই তার বাগদান শুরু হয়ে যাবে। তার মা আগেই মারা গিয়েছে আর সে তার হবু স্বামী রাজেশকে ছোটবেলা থেকেই চেনে। দুজনের ছোটবেলা থেকেই একে অপরের প্রতি ভালোবাসা আছে। একদিন সব্বু আর তার বান্ধবী বাড়ি ফিরছিল, তখন হঠাৎ প্রবল হাওয়া বইতে শুরু করে আর সব্বুর মুখ থেকে পর্দা সরে গেলে সে ভীষণ ভয় পেয়ে যায়। সে চারপাশে দেখতে থাকে কেউ তাকে দেখতে পেয়েছে কিনা। ভয়ে ভয়ে সে দ্রুত আবার পর্দা তুলে মুখ ঢেকে সেখান থেকে বেরিয়ে যায়। তার মনে খুবই চিন্তা, এই কারণে যেন কোনো সমস্যা না হয়ে যায়। কিন্তু তার বান্ধবী তাকে বুঝায় যে সেখানে কেউ ছিল না, কেউ তার মুখ দেখেনি, অযথা চিন্তা করার কোনো দরকার নেই। বাড়ি ফিরে সব্বু তার বাবাকে বলে যে তার জন্য নতুন একটা পর্দা সেলাই করতে হবে আর তাতে বিশেষ ধরনের ডিজাইন চাই। সে তার বাবাকে একটা ভয়েস রেকর্ডিংও দেয়, যেটি তার বাবার জন্য বানিয়েছিল, যাতে তাকে আর জোরে জোরে ডাকতে না হয়। সে তার বাবাকে মনে করিয়ে দেয় যে বাগদানে তার বান্ধবী রত্নাকে ডাকতে হবে, আর তার বাবা এটা ভুলেই গিয়েছিল। কিন্তু সব্বু মনে করিয়ে দেয়, এতে করে তার বাবা অনেক খুশি হয়ে যায়। এরপরে গল্প চলে আসে রত্নাকে ঘিরে। বাগদানের খবর পেয়ে রত্না সেখানে যেতে চাচ্ছিল, কিন্তু সে সবসময় তার স্বামী আর সন্তানদের সামলাতে ব্যস্ত থাকে এবং প্রতিটি ছোট বড় সব কাজই রত্নাকে করতে হয়। তবুও কোনোভাবে সে তার স্বামীকে রাজি করাতে সক্ষম হয়। রত্না বলে 2 দিনের মধ্যেই সে চলে আসবে। তার স্বামী প্রথমে বলে 2 দিনের জন্য বাচ্চাদেরকে সামলানো আমার পক্ষে খুব কঠিন হয়ে যাবে, কিন্তু রত্নার অনেক বোঝানোর পর সে রাজি হয়ে যায়। এদিকে গ্রামে একটা মেয়েকে দেখানো হয় যার নাম গৌরী। সে সদ্য যুবতী হয়েছে। এই গ্রামের মেয়েরা যখন বড় হয় তখন থেকেই তাদের পর্দা শুরু করতে হয়। তার আগে তারা মুখ দেখাতে পারে, কিন্তু পরে আর কখনো পারে না। গৌরী তার মাকে জিজ্ঞাসা করে, আমি কি শাটল খুঁজতে যেতে পারি? মা তাকে বকাঝকা করতে শুরু করে, বলে এখন তুমি বড় হয়ে গেছো, আর কাউকে তোমার মুখ দেখানো যাবে না। গৌরী আবারও তাকে জিজ্ঞাসা করে, আমার পর্দা ফাংশন তো কালকে, আজকে কি আমি একটু খেলতে যেতে পারি? কিন্তু সেখানে আরেকজন গর্ভবতী মহিলা ছিল, যে এই গ্রামে একমাত্র প্রেগনেন্ট মহিলা। সে ভয় পাচ্ছিল যে যদি কেউ গৌরীর মুখ দেখে ফেলে তবে আবারও জালামার অভিশাপ ফিরে আসবে এবং তার সন্তান বেঁচে থাকবে না।
এই কথা শুনে গৌরী বলে, তাহলে আমি আর বাইরে যাব না, আমি ঘরেই থাকছি। এদিকে সব্বু আর রাজেশ পুরনো একটা ট্রেনের কামরায় দেখা করতে যায়। তারা এমনভাবে বসত যে একজন আরেকজনের মুখ দেখতে পারত না। সকালবেলায় চাইলে সব্বু রাজেশের মুখ দেখতে পারত, কিন্তু সে আগে থেকেই কসম খেয়েছিল যখন মুখ দেখবে তখন দুইজনে একত্রে সবার মুখ দেখবে। এখানে রাজেশ তাকে বলে, তুমি চাইলে আমার মুখ দেখতে পারো। তবে সব্বু বলে তার দরকার নেই, আর কিছুদিন পর তো আমাদের বিয়ে হয়ে যাবে। আগামী 3 দিনের মধ্যেই তাদের বাগদান, আর তারা এই বিষয়টা নিয়ে খুবই খুশি। সব্বু বলে, আমরা শহরে গিয়ে একটা বাড়ি কিনব, আমি সেখানে শিক্ষকতার কাজ করব আর তুমি ব্যাংকে চাকরি করবে। কিন্তু রাজেশ বলে, তোমার কাজ করার কোনো দরকার নেই, তুমি ঘরেই থাকবে, তোমার যা লাগবে আমি নিয়ে আসব, তোমাকে আমি রানীর মতো করে রাখব। সব্বুও তাতে রাজি হয়ে যায়, কারণ এতে তার কোনো আপত্তি ছিল না। এরপরে গৌরীর পর্দা ফাংশন দেখানো হয়, সেখানে সব্বুসহ সবাই উপস্থিত ছিল। এই ফাংশনের পরপরই ছিল সব্বুর বাগদান। রত্নাও সেখানে পৌঁছে যায়। এখানে সে গ্রামের বাইরে মেয়ে হওয়ায় তাকে পর্দা করতে হতো না। এই পর্দার রীতি শুধুমাত্র ওই গ্রামের মহিলাদের জন্যই ছিল। ফাংশনের সময় কারো হাত থেকে একটা ম্যাগাজিন পড়ে যায়। সেই ম্যাগাজিনের কভারে ছিল সব্বুর ছবি। একটি ছোট ছেলে সেই ম্যাগাজিনটা তুলে বাগদানের জিনিসপত্রের ঝুড়িতে রাখে। একজন মহিলা না দেখে সেই ঝুড়িটা রাজেশের পরিবারের হাতে তুলে দেয়। এরপরে ম্যাগাজিনের কভার দেখে সবাই অবাক হয়ে যায়। তারা বলতে শুরু করে, আরে এ তো সব্বু, গ্রামের মহিলাদের মুখ বাইরে পুরুষ দেখা নিষেধ, আর এখন তো পুরো গ্রামে তার মুখ দেখে ফেলেছে। সেখানে তখন হইচই শুরু হয়ে যায়। সবাই সব্বুকে জিজ্ঞাসা করতে থাকে, তুমি কার জন্য এই ছবি তুলেছিলে? সব্বু বোঝানোর চেষ্টা করে, আমি কিছুই করিনি, কেউ আমার ছবি তুলে নিয়েছিল। সেদিন যখন হাওয়ায় আমার পর্দা উড়ে গিয়েছিল তখনই। কিন্তু গ্রামবাসীরা তার এই কথায় বিশ্বাস করে না। তারা বলে, এখন যখন সবাই তোমার মুখ দেখে ফেলেছে, তোমাকে নিজেকে শেষ করতেই হবে, কারণ গ্রামে শ্রাবন্তী নামের এক নারী গর্ভবতী ছিল। রীতি অনুযায়ী যদি মুখ দেখা নারী নিজেকে শেষ না করে, তবে জন্ম নেওয়া শিশুটি বেঁচে থাকবে না। রত্না অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা বলে, তুমি বাইরের মেয়ে, তুমি সব বুঝবে না। রাজেশও বোঝাতে চায় যে সব্বুর কোনো দোষ নেই, কিন্তু তার কথা কেউ শোনে না। এদিকে শ্রাবন্তী আর তার স্বামীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তাদের ভয় হচ্ছিল সন্তানটি হয়তো বেঁচে থাকবে না। আসলে শ্রাবন্তীর শাশুড়িও একসময় এরকমের পরিস্থিতির শিকার হয়েছিল। তার মুখ সবার সামনে খুলে গিয়েছিল। তখন সব্বু তার মায়ের গর্ভে ছিল। সেই সময় সব্বুর বাবা খুব লড়াই করছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই নারী মানে তার শাশুড়ি মারা গিয়েছিল। আর তারপরে সব্বুর জন্ম হয়। এখন সেই মহিলারই ছেলের সন্তান আসছে, আর সব্বুর মুখ সবার সামনে খুলে গেছে। এটাই হয়তো রিভেঞ্জ অফ নেচার। ফলে সেই পরিবার সব্বুর প্রতি কোনো দয়া দেখাতে রাজি হচ্ছিল না। সবাই বলছিল তাকে মরতেই হবে। রত্না সব্বুকে বলে, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু সব্বু উত্তর দেয়, আমার কারণে কোনো শিশু নিথর জন্মাবে না, আমি নিজেকে শেষ করতে প্রস্তুত আছি। মরার আগে সে শেষবারের মতো রাজেশের সঙ্গে দেখা করতে চায়। সে তাকে বলে, যেভাবেই হোক আমি মরবই, আমি কি একবার তোমার মুখ দেখতে পারি? এই কথা বলে সব্বু পর্দা সরিয়ে দেয়, কিন্তু রাজেশ তবুও তার মুখ দেখে না, শুধু তাকে জড়িয়ে ধরে বিদায় জানায়। এরপরে সব্বু বাড়িতে ফিরে আসে। পরের দিন গ্রামের রীতি অনুযায়ী সবাইকে সামনে রেখে পুজো করার পর তাকে কুয়োতে ঝাঁপ দিতে নিয়ে যাওয়া হয়। রাজেশ আর রত্না তাদেরকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু কেউ তাদের কোনো কথাই শুনছিল না। তারা রত্নার হাতে একটা বড় পাথর দেয় এবং সব্বুকে কুয়োতে নামতে বলে। কুয়োতে নামার আগে সব্বু দেবীর কাছে ক্ষমা চায়। তারপর সে সবার সামনে বলে, আমি ইচ্ছে করে কোনো ভুল করিনি, কাউকে আঘাতও করিনি। যদি দেবীর মনে হয় আমি নির্দোষ, তবে তিনি আমাকে বাঁচাবেন, আর যদি মনে হয় আমি দোষী, তবে তিনি আমাকে মেরে ফেলবেন। এই কথা বলে সব্বু কুয়োতে নেমে মৃত্যুর জন্য ওয়েট করছিল। ঠিক তখনই প্রবল বাতাস বয়ে যায় এবং দেবীর সেই মশালও নিভে যায়। এটা দেখে গ্রামবাসীরা বুঝে যায় কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সব্বু নির্দোষ, তাই দেবী রাগ করেছে। তখনই কিছু মহিলা ছুটে এসে চিৎকার করে বলে, তাকে তাড়াতাড়ি বাইরে বের করো। রাজেশ এক মুহূর্ত দেরি না করে কুয়োতে ঝাঁপ দেয় এবং সব্বুকে বাইরে নিয়ে আসে। কিন্তু তবু গ্রামবাসীদের ভয় শেষ হয় না। রত্না বলে, একজন নির্দোষ মেয়েকে আবার মরতে বাধ্য করলে জালাম্মা আরও রেগে যাবে, এতে গ্রামে আরও বিপদ চলে আসবে। তাই সে যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য তাকে সুযোগ দিতে হবে। রাজেশ বলে, যেই ফটোগ্রাফার এই ছবিগুলো তুলছিল সে উত্তর ভারতের ধর্মশালা আছে। যদি তাকে খুঁজে আনা যায় তবে সত্য প্রমাণিত হবে। যদি বোঝা যায় সব্বু ইচ্ছা করে ছবি তোলেনি, তবে তাকে মরতে হবে না। এরপর ওই ফটোগ্রাফারের নাম্বারও পাওয়া যায়, কিন্তু ফোনে যোগাযোগ করা যায় না। শেষ পর্যন্ত গ্রামবাসীরা বলে, তাহলে তোমাকেই যেতে হবে ফটোগ্রাফারের কাছে। সে এসে সবার সামনে বলবে যে তোমার অনুমতি ছাড়াই ছবি তুলে কভার ছেপেছে। কিন্তু সব্বু কখনো একা একা গ্রাম ছেড়ে কোথাও যায়নি। সে একা একা এই কাজ করতে পারবে না। আর তখন গ্রামবাসীরা জানিয়ে দেয় কেউ তাকে সাহায্য করবে না। তখন রত্না বলে, আমিও সঙ্গে যাব। গ্রামবাসীরা তাদেরকে হুমকি দেয় আর বলে, যদি পালাও তবে সব্বুর বাবা মাকে ছেড়ে দেওয়া হবে না। সব্বু দৃঢ়ভাবে বলে, যেভাবেই হোক আমি তাকে খুঁজে বের করবই। সে ধর্মশালার উদ্দেশ্যে রওনা হয়। এদিকে রত্না তার স্বামীকে ফোন করে মিথ্যা বলে যে আমাদের প্রতিবেশীর এক মহিলা অসুস্থ,
আমি তার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই আমার আরও 2-3 দিন সময় লাগবে, আর আমি আমার মায়ের বাড়িতেও যাব। এই কথা শুনে তার স্বামী রাজি হয়ে যায়। তারা ঠিক করে দিল্লি পৌঁছালে রত্নার এক বান্ধবীর মেয়ে আছে যার নাম অমি। সে তাদেরকে সাহায্য করবে, আর সে তাদেরকে ধর্মশালায় নিয়ে যাবে। এরপরে আমরা অমিকে দেখতে পাই। তখন তার মা তাকে ফোন করে বলে যে গ্রাম থেকে কিছু লোক এসেছে তোমার সঙ্গে দেখা করার জন্য। আর গ্রামের কাহিনী তার মা তাকে আগেই বলেছিল। তার মাও চায় অমি তাদেরকে সাহায্য করুক, তবে অমি বলে সে প্রজেক্ট নিয়ে খুবই ব্যস্ত আছে, সে এইসব কাজ করতে পারবে না। অমি অন্যান্য মেয়েদের সঙ্গে কাজে লেগে পড়ে, কিন্তু সে তার কাজের অনুযায়ী যথেষ্ট সম্মান পাচ্ছিল না। একবার তো সে এই প্রজেক্টের হেড হতে চেয়েছিল, কিন্তু হতে পারেনি। তার একটাই কারণ, সে হচ্ছে মেয়ে। তখন সে খুব রেগে যায়। এরপরে সে মনে করে তার একটু বিরতি দেওয়া দরকার আছে। এজন্য সে তার মাকে আবার ফোন করে আর শুভ এবং রত্নার কথা জিজ্ঞাসা করে। অমি তখন রাজি হয়ে যায় আর তাদেরকে ধর্মশালায় নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। অমি দুইজনকে স্টেশন থেকে পিক করার জন্য চলে যায়। তখন সে ওখানে দাঁড়িয়ে গরমের কাপড় কিনছিল। এদিকে ভিড়ের মধ্যে শুভ হারিয়ে যায়। তখন তাদেরকে খুঁজতে খুঁজতে একটা বড় ম্যাগাজিনের সামনে এসে দাঁড়ায়, যেখানে তার ছবি বড় করে লাগানো ছিল। সে তখন ভয়ে চিৎকার করতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর অবশেষে অমি এবং রত্না তাকে খুঁজে পায়। সব্য তখন কাঁদে আর বলে সবাই আমার ছবি দেখে ফেলেছে। অমি তখন তাকে বুঝায় যে গ্রামবাসীরা কুসংস্কারে বিশ্বাস করে, কারো চেহারা বাইরে আসলে কিছুই হয় না। সব্য তাকে বলে যদি কেউ কারো চেহারা দেখে ফেলে তাহলে নিজেকে ধ্বংস করতে হয়, তখনই বাচ্চাটি জীবিত জন্মায়। অমি তখন বলে যদি কোনো মহিলা আত্মহত্যা না করত তাহলে ওই কুসংস্কার দূর হয়ে যেত। এই কথা সব্যুর খারাপ লাগে। অমি জানায় তার বিয়েতে কোনো আগ্রহ নেই, সে সারা জীবন নিজের মতো করে বাঁচতে চায়। কিন্তু সব্য বলে ঈশ্বর মেয়েদেরকে সন্তান জন্মদানের জন্য বিশেষ শক্তি দিয়েছে, তাই বিয়ে করাটা খুবই গুরুত্বপূর্ণ। এই কথা শুনে অমি হেসে দেয়। এরপরে তারা ধর্মশালায় গিয়ে সেখানে একটা হোটেলের রুম ভাড়া করে। এখানে অমি পোশাক পরিবর্তন করে বাথটাবে গোসল করছিল। এটা দেখে সব্যুর খুবই খারাপ লাগে। এরপর সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু রত্না বলে এখানে তাদেরকে সাহায্য করার জন্য শুধুমাত্র অমিই আছে। রাতে ঘুমানোর আগে অমি সব্যুর কাছে যায়। এরপরে তার দুঃখের কথা বলে। এখানে সব্যু বলে গ্রামবাসীরা বলেছে যে 1 মাস পর শ্রাবন্তীর বাচ্চা হবে। তার আগে সব্যুকে ওই ফটোগ্রাফারকে খুঁজে বের করতে হবে আর নিজেকেও নির্দোষ প্রমাণ করতে হবে, নইলে তাকে আত্মহত্যা করতে হবে বাচ্চাটিকে সুস্থভাবে জন্মানোর জন্য। অমি এটা শুনে খুবই কষ্ট পায় আর বলে এখন আর মজা করব না, আমরা সবাই মিলে ওকে খুঁজে বের করবই। রাতে ভূমিধসের কারণে বাইরে অনেকগুলো গাড়ি জ্যামে পড়েছিল। এরপরে অমি সেটা দেখার জন্য বাইরে যায়। তখন সব্যু ফটোগ্রাফারকে ফোন করে। কলটি ওপাশ থেকে রিসিভও করা হয়, কিন্তু ইংরেজি না জানার কারণে সে অমিকে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে কলটি কেটে যায়। পরে অমি তাকে মেসেজ করে পুরো ঘটনাটা পাঠিয়ে দেয়। এদিকে রত্না তার স্বামীকে মিথ্যা বলেই যাচ্ছিল যে তার আন্টি খুবই অসুস্থ, সে তাকে যেতে দিচ্ছে না। এদিকে তার স্বামী সন্তানদেরকে সামলাতে সামলাতে ক্লান্ত হয়ে গেছে। গ্রামে রাজেশের বাবা তাকে বলে যদি সব্যু নির্দোষ প্রমাণিত হয় তবেই রাজেশকে তাকে বিয়ে করাবে, কারণ এখন তার চেহারা সবাই দেখে ফেলেছে। ধীরে ধীরে রাজেশও তার বাবার কথায় একমত হয়ে যায়। এদিকে সব্যু শহরে এসে দেখতে পায় গ্রামের মানুষ কত পিছনে পড়ে আছে, কত রীতিনীতির জালে আটকে আছে। এদিকে রাজেশ দোকানে দেখতে পায় সব্যুর ওই ম্যাগাজিন অনেকেই কিনছে আর তাকে ছুঁয়ে দেখছে। এইসব দেখে তার খুবই খারাপ লাগে আর চিন্তা করে সব্যুর সঙ্গে সম্পর্ক ভেঙে ফেলবে। রাতে একজন বৃদ্ধ মানুষ ক্যাম্পের পাশে বসে একটি পাখির গল্প করছিল। সে বলে খাঁচা থেকে একটি পাখি সাহস করে উড়ে যাচ্ছিল, কিন্তু তখন একটি বাজ পাখি এসে তাকে ধরে ফেলে। তবুও সেই পাখিটি ওড়ার চেষ্টা করতে থাকে, আর এটাই ছিল তার সবথেকে বড় জয়। আর এভাবেই অনেক জায়গায় মানুষের স্বাধীনতা হয়েছিল। কাহিনী শোনার পর সব্যু মনে মনে ভাবে তাদের গ্রামে তো এটাই চলে আসছে, কুসংস্কারের নামে মহিলাদের চেহারা ঢেকে রাখা হচ্ছে, আর এই রেওয়াজের বিরুদ্ধে কেউ কোনো আওয়াজে তুলছে না। এদিকে রত্নার স্বামী তাকে ছাড়া খুব ঝামেলায় পড়ে গিয়েছিল, আর রত্না খুব আনন্দে দিন পার করছিল। যখন তারা একটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল তখন সব্যুর অনেক ভয় লাগছিল। সে ভয় পাচ্ছিল তার পর্দাটা হাওয়াতে উড়ে না যায়। এরপরে সে যখন পুলের নিচে তাকায় তখন সে আরো বেশি ভয় পেয়ে যায়। সে ওখান থেকে একটু দূরে গিয়ে নিজের ফোনে নেটওয়ার্ক পরীক্ষা করছিল। সে তার মাকে খুব মিস করছিল, কিন্তু কোনো মতে নেটওয়ার্ক পাচ্ছিল না। একটু পরেই দেখা যায় নেটওয়ার্ক আসছে। তখন তার এক বন্ধু তাকে মেসেজ করে বলছে যে রাজেশ বিয়ে করে নিচ্ছে। এটা দেখতে পেয়ে সে খুবই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে রাজেশকে ফোন করে। তখন রাজেশ তার বিয়ে নিয়ে ব্যস্ত ছিল। ফোনটা রাজেশের বাবা ধরে আর অনেকগুলো কথা সব্যুকে শুনিয়ে দেয়। সে একেবারে ভেঙে পড়ে এবং জায়গায় বসে যায়। তাকে দেখে এই সময় কিছু মাতাল লোক ধরে কিডন্যাপ করার জন্য চেষ্টা করে। তার চিৎকার শুনে তখন ওখানে অমি আর রত্না আসে। তখন দেখতে পায় মাতাল লোকগুলো তাকে গাড়িতে বসিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক ওই রাস্তায় কিছু মানুষ পাহাড়ে চড়ার জন্য যাচ্ছিল। তখন অমি এবং রত্না তাদেরকে সাহায্য করার জন্য থামায়। এরপরে তারা সবাই মিলে ওই গাড়ির পেছনে করতে থাকে। মাতাল লোকগুলো সব্যুর কাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করে এবং তার পর্দাটাও ছিঁড়তে শুরু করে। গুন্ডাগুলো যখন
দেখতে পায় লোকজন তাদেরকে বাঁচানোর জন্য চলে এসেছে, তখন তারা সব্যকে গাড়ি থেকে ফেলে দেয়। তার খুব আঘাত লাগে, সে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়ে। একে তো ব্রেকআপ, তার উপরে আবার এই ঘটনা। এরপর সে রুমে ফিরে আসে আর চিন্তা করতে থাকে তার মা তাকে মিথ্যা বলেছিল। এই পর্দা কখনোই তাকে রক্ষা করতে পারে না। আর যদি এটাই হতো তাহলে পর্দা পরার পরেও কেন গ্রামের লোকেরা তার সঙ্গে এমনটা করলো? সে চিৎকার করে কেঁদে ওঠে। তার মনে হতে থাকে সবকিছুই মিথ্যা। অমিতাকে বুঝায়, তোমাদের গ্রামের সকল রীতিনীতি কেবল কুসংস্কার। গ্রামের কোনো মহিলার চেহারা অন্য কেউ দেখে ফেললে কোনো মৃত বাচ্চা জন্মাবে না। যদি কোনো মহিলা নিজেকে আত্মহত্যা না করতো তাহলে এই ঝামেলা হতো না। কিন্তু কারোরই এই কুসংস্কার ভাঙার কোনো সাহস হয়নি। তাহলে ওই কুসংস্কারে তোমার বসবাস করা উচিত না। তোমার জীবন তোমার নিজের মতো করে উপভোগ করতে হবে। তখন সব্যু তাকে বলে, তাহলে কি শ্রাবন্তীর বাচ্চা মৃত জন্মাবে না? অমিতাকে বলে, না, কখনোই মৃত হয়ে জন্মাবে না। তোমার পর্দা উঠানোর সঙ্গে ওই বাচ্চার কি সম্পর্ক? যাই হোক, ওখানের দেবী জালামা চায় না কখনোই কোনো মহিলার মুখ ঢেকে রাখা হোক। আর তিনি কেনই বা বাচ্চাদের জান নিয়ে নেবেন? এই কথা শুনে সব্যু একটু সাহস পায়। এরপর সে সমস্ত কুসংস্কার পেছনে ফেলে নিজের জীবন সুন্দরভাবে উপভোগ করা শুরু করে। জীবনে এই প্রথমবার সে তার ঘোমটাটা খুলে ফেলে। আর এবার তার কিছু যায় আসে না মানুষ তার চেহারা দেখে ফেললেও। সে দেখতে পায় মানুষজন তার পোস্টার খুবই মনোযোগ দিয়ে দেখছে আর তার সঙ্গে সেলফি তুলছে। কেউই তার সঙ্গে কোনো খারাপ আচরণ করছে না। সে বুঝতে পারে যে ছবিটা সেখানে থাকা ভুল কিছু ছিল না। তখন সেখানে অমি এসে বলে, ওই ফটোগ্রাফারকে আমরা খুঁজে পেয়েছি। এখন তারা তার কাছে যাওয়ার জন্য রেডি আছে। আর ভূমিধসের জন্য যে সমস্যা হয়েছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। তখন সব্যু তাকে বলে সে আরও কিছুদিন এখানে থাকতে চায়। সে এখানে তার স্বাধীনতা উপভোগ করতে থাকে। এটা শুনে অমিও সেখানে থাকার জন্য রাজি হয়ে যায়। এরপরে তারা তিনজন মিলে সেখানে খেলাধুলা করে। জীবনে এই প্রথমবারের মতো তারা জীবনকে খুব কাছ থেকে উপভোগ করছে। এরপর যারা যারা ওইখানে পর্বত আরোহণ করতে এসেছিল তারা ডায়েরিতে একটা করে উইশ লিখে রাখে। তখন সেখানে সব্যুও নিজের একটা উইশ লিখে রাখে। আর সেখানে সে লিখে রাখে যে পর্দা ছাড়া সে বেঁচে থাকবে। আর সেটা সকল গ্রামবাসীর সামনেই। সেই সময় সেই ফটোগ্রাফার সব্যুর জন্য একটা ভিডিও রেকর্ড পাঠিয়েছে। আর এই রেকর্ডটা রত্না তাকে দেখায়। ভিডিওতে ফটোগ্রাফার বলে যে, আমি তখন দক্ষিণ ভারতে গিয়েছিলাম পাখিদের ছবি তোলার জন্য। আমি ওই ক্ষেতে পাখিদের জন্য অপেক্ষা করছিলাম। তখনই হঠাৎ করে তুমি আমার ক্যামেরার সামনে চলে আসো। আর তোমার ছবি তোলার আগে আমি কখনো কোনো মানুষের ছবি তুলিনি। কিন্তু আমার সেই মুহূর্তটা ছিল বিশেষ কিছু। এই জন্য আমার মনে হচ্ছিল একজন ব্যক্তির ছবি তোলা খুবই দরকার। আর ওই ছবিটাই আমার সর্বকালের সেরা ফটোগ্রাফি হয়ে যায়। আমি তোমার অনুমতি নিয়ে ফটোটা ছাপাতে চেয়েছিলাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরেও তোমাকে পেলাম না। এরপর তোমার অনুমতি ছাড়াই ফটোটা ছেপে দেই। আমি বুঝতে পারিনি যে এই ছোট্ট কারণে তোমার এত বড় সমস্যা হয়ে যাবে। এই সব কিছুর জন্য আমি ক্ষমা চাইছি। আমি যে ভুলটা করেছি সেটা ঠিক করার জন্য আমি যে কোনো কিছু করতে রাজি আছি। এইসব শোনার পর সব্যু বলে, এখন আর আমাদের এখানে থাকার কোনো দরকার নেই। আমাদের এখান থেকে ফিরে যাওয়া উচিত। যখন তারা যাচ্ছিল তখন কিছু ছেলে এসে তাদেরকে সাইড দেওয়ার জন্য বলতে থাকে। সাইড দেওয়ার পরও তারা এগিয়ে যায় না, বরং ওদের সঙ্গে মজা করতে শুরু করে। এইসব দেখার পর অমি রেগে যায় আর তাদের পিছু করতে শুরু করে। এক পর্যায়ে সে তাদেরকে হারিয়ে সামনে চলে যায়। কিন্তু এই রেসের কারণে রত্না এবং সব্যু খুব ভয় পেয়ে যায়। তখন তারা জিজ্ঞাসা করে, তোমার ওদের সঙ্গে লড়াই করার কি প্রয়োজন ছিল? এইসব তোমার অহংকার। তখন অমি বলে, এই প্রতিযোগিতা আমার জন্য মজার ছিল। তখন সব্যু জিজ্ঞাসা করে, তুমি এতে কি মজা পেয়েছ? তখন অমি তার জীবনের কাহিনী বলতে থাকে। সে বলে, আমি অনেক বেশি পরিশ্রম করি, কিন্তু শুধুমাত্র মেয়ে হওয়ার জন্য তেমন কোনো সুযোগ সুবিধা পাই না। আমাকে পদোন্নতি দেওয়া হয় না। আর এই জন্য কমসে কম আমি এই রেসে তো জিতে গেছি, আর এটাই আমার খুশি। এদিকে রত্নার স্বামী তাকে ফোন করে অনেক বকাঝকা করে। সে বলে একা একা বাচ্চাদের সামলাতে অনেক কষ্ট হচ্ছে। রত্নার স্বামী তাকে তাড়াতাড়ি ওখান থেকে বাড়িতে যাওয়ার জন্য বলতে থাকে। ফোন কাটার পর রত্না সব্যুকে বলে, সব কাজের জন্য আমাকেই প্রয়োজন, কিন্তু আমার স্বপ্নের কথা কেউ আমাকে জিজ্ঞাসাও করে না। আমি সবসময় ঘরের মধ্যেই থাকি। আমি তো এই দুনিয়া প্রথমবারের মতো দেখছি। এদিকে অমির সঙ্গে একজন অফিসারকে দেখা যায়। সেখানে অমি তাকে বলে সে বিয়ে শাদী করতে চায় না, এমনকি বাচ্চাদের ঝামেলাও সে পড়তে চায় না। তখন ওই মহিলা বলে, আমি বিয়ে করেছি এবং আমার বাচ্চারাও আছে, আর আমি কাজ করছি, জীবন উপভোগও করছি। সে তখন বলে, প্রতিটা মেয়ের জীবন আলাদা, সবাই নিজের মতো করে চলতে পারে না। যদি সে নিজেকে অন্যের উপর ছেড়ে দেয় তবে সে কখনোই স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। আর যদি কেউ তার সঙ্গে থাকে আর তাকে বোঝে তাহলে জীবনটা খুব সহজ হয়ে যাবে। এই কথা শুনে অমি বুঝতে পারে সব্যু কেন তার উপরে রাগ করেছিল। এরপরে অমি সব্যু এবং রত্নার কাছে গিয়ে ক্ষমা চায়। এদিকে রত্না খুব সাহস করে তার স্বামীকে ফোন করে আর সত্য কথা বলে দেয় যে সে কোনো অসুস্থ রোগীর কাছে না, বরং সে ধর্মশালাতেই আছে। তখন সে স্পষ্ট করে বলে, এই ঘর তোমার আর ওই বাচ্চারাও তোমার। যতক্ষণে আমি ঘরে না আসছি ততক্ষণে তুমি ঘর এবং বাচ্চাদেরকে সামলে রাখো। এই কথা শুনে তার স্বামী পুরোপুরি অবাক হয়ে যায়। এদিকে গ্রামের মধ্যে প্রেগনেন্ট শ্রাবন্তীর প্রসব ব্যথা শুরু হয়ে গেছে। গ্রামের লোকগুলো আতঙ্কিত হয়ে যায় এবং সব্যুর বাবাকে বলে, তোমার মেয়েকে ফোন করে আগামীকালই এখানে আসতে বলো আর নিজেকে ধ্বংস করতে বলো। তখন তার বাবা তাকে ফোন করে সবকিছু বলে দেয়।
এদিকে শুভু ওই ম্যাগাজিন পড়তে শুরু করে, যেখানে অনেক নারী তার সাহসের কারণে অনেক কিছু সাফল্য অর্জন করেছে। পরের দিন তারা তিনজনই গ্রামে পৌঁছে যায়। সবাই দেখতে পায় শুভু পর্দা ছাড়াই বাইরে বের হয়েছে। এটা দেখতে পেয়ে মানুষজন পুরোপুরি অবাক হয়ে যায়। এই সময় শ্রাবন্তীর ব্যথা খুব বেশি ওঠে এবং ব্যথা সে অজ্ঞান হয়ে যায়। বাইরে সবাই শুভুকে গালিগালাজ করতে শুরু করে। ঠিক তখনই খবর আসে শ্রাবন্তী সুস্থ একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। এটা শুনে গ্রামবাসীরা সবাই হতবাক হয়ে যায়। তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে এটা তাদের একটা কুসংস্কার ছিল। তখন সবাই দেবীর কাছে প্রার্থনা করে এবং শুভুকে যথেষ্ট শ্রদ্ধা করে। এরপরে শুভু মশাল নিয়ে দেবীর মুখের উপরে যে পর্দাটা ছিল সেটা জ্বালিয়ে দেয়। এটা দেখে গ্রামের সকল মহিলারা নিজেদের ঘোমটা সরিয়ে দেয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শুভু ওই ফটোগ্রাফারের সঙ্গে দেখা করেছিল। সে তাকে বলে, যখন আমি গ্রামের সকল মহিলাদের পর্দা সরিয়ে ফেলতে পারবো তখন তোমাকে ফোন করব, তারপর আমার ছবিটা প্রিন্ট করবে। এরপরে শুভু যেমনটা বলেছিল ঠিক তেমনটাই ঘটে। গ্রামবাসীরা নিজেদের পর্দা সরিয়ে ফেলে আর ফটোগ্রাফার তার নতুন ছবি প্রিন্ট করতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে অন্ধবিশ্বাস কখনো একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে পারে না। তাই বলে আবার অতিরিক্ত মডার্ন হওয়া যাবে না। মানুষ সামাজিক জীব হিসেবে সমাজের রীতিনীতি অবশ্যই মানতে হবে, তবে অন্ধবিশ্বাস কিংবা কুসংস্কার নয়। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন।